আবৃত্তিকে বলা হয় বাচিক শিল্প। বাচিক শিল্প মানে হলো কথা বলার শিল্প। তা আমি কথা দিয়েই শুরু করি। আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সঙ্গে লড়াই করে গাত্রে হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি, তাও জানো না বুঝি। রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। শিশির ভেজা সত্য ছায়া, সকাল বেলায় তাজা। গ্রীষ্মকালে শুকনো ছায়া, ভীষণ রোদে ভাজা। দুপুর বেলায় চিলগুলো যায় আকাশ পথে ঘুরে, ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে। কাগের ছায়া, বগের ছায়া দেখছি কত ঘেঁটে। হালকা মেঘের পানসে ছায়া, তাও দেখেছি চেটে। কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু। কেউ ঘোরে না আমার মতন ছায়ার পিছু পিছু। তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুঁয়ে, অমনি বুঝি ঘুমায় শুধু শান্ত মতন শুয়ে। আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো, বলছি যা তা সত্যি কথা, সন্দেহ নেই কোনো। কেউ যবে তার রয় না কাছে, দেখতে নাহি পায়, গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক যায়। সেই সময়ে পিছন হতে গুড়গুড়িয়ে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে। পাতলা ছায়া, ফোকলা ছায়া, ছায়া গভীর কালো। গাছের চেয়ে গাছের ছায়া সব রকমে ভালো। গাছগাছালি, শেকড় বাকল মিথ্যে সবাই গেলে। বাপরে বলে পালায় ব্যাম ছায়ার ওষুধ খেলে। নীলের ছায়া, ঝিঙের ছায়া, তিক্ত ছায়ার পাক। যেই খাবে ভাই অঘোর ঘুমে ডাকবে তাহার নাক। চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো, শুকলে পরে সর্দি কাশি থাকবে না আর কারো। আমড়া গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায়, ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে, সন্দেহ নেই তাই। আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও, তেঁতুল গাছের তপ্ত ছায়া হপ্তা দিনে খাও। মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে, ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে। পাক্কা নতুন টাটকা ওষুধ, একেবারে দিশি। দাম করেছি সস্তা ভাই, 14 আনা শিশি। সুকুমার রায় দিয়ে শুরু করলাম ছায়াবাজি। একটু নজরুল শোনাই। নজরুল আপনারা এতক্ষণ অনেক শুনলেন। আমরা নজরুলকে মোটামুটি একটা স্ট্যাম্প মেরে দিয়েছি বিদ্রোহী কবি বলে। তাই নজরুল শোনা হবে, শুনলেই আমাদের কিরকম একটু মনে হয় যে একটা হুঙ্কার টুঙ্কার কিছু হবে। কিন্তু নজরুল সারা জীবন ধরে অনেক রকম লিখেছেন এবং সে খুবই বৈচিত্র্যময়। আমি যেটা শোনাবো সেটা ছোটদের নিয়ে, ছোটদের জন্যই লেখা। নজরুলের যেরকম বলবার ধরন সেইভাবে বলা। এখন রবীন্দ্রনাথ তো ঋষির মতো, তিনি বলেছিলেন, ইহাদের কর আশীর্বাদ, ছোট ছোট মুখগুলি ধরায় উঠেছে ফুটে, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের কর আশীর্বাদ। আর নজরুল বললেন যে ছোটরা হচ্ছে আগুনের ফুলকি, তারা ভবিষ্যৎ আগ্নেয়গিরির সূচনা। আর খুব ছন্দে মজা করে লিখলেন আগুনের ফুলকি ছুটে। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, ফাগুনের ফুলকি ফুটে। উল্কার উল্কি লেখায়, নিশীথে পথকে দেখায়, আকাশে হাজারাত আলীর আগ্নেয় দুলদুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে। ছোট আজ ফুলকি যারা, না দেখায় অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা।
আকাশের মানিক মতি জ্যোতির ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা। পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, চবুতার আর কবুতার আকাশের পথ পেল রে। আসে কার পালকি ছুটে, কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে, সাওয়ার হয়ে আরবি উঠে। রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখি, তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি। ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে, ইহারাই ফুলের কুঁড়ি আছে সব দল গুটিয়ে। ইহারাই টসটসে রস মৌটুসিকি, এরা কি উদয় তারার ঝিকি মিকি। এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুলকে উঠে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে। খুশির খোসরো যে রোজ খুনসুরি কি করে এরাই, চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়িকে ধরে এরাই। বিকেলে বিকেলে ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের, শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে। উঁকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে। এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কে আ পাতায় নৌকো বাওয়া, উড়ুনি উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া। এলো কি চোর কাটা না আনার দানা পাথর কুচি, এলো রে ফলের আশা ফুলের গুছি। কি খুশির খই ফোটাবে কথায় কথায়, টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে ঝুমকো লতায়। এলো সব আলোকলতা দুষ্টু মেয়ে, আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নিয়ে। হাসি আর দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরাবে গো, মিষ্টির বাজার এবার নেবে লুটে। এলো রে চিত্রপাখা প্রজাপতি চিত্রকূটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে। ছেলেবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেটা খুব প্রিয় ছিল। সেটা অনেক বয়স অবধি গুনগুন করেছি। আমি একটু পুরনো কবিদের কবিতা থেকে পরপর আবৃত্তি করছি। সুকুমার রায় করলাম, নজরুল করলাম। এই কবির নাম মোহিতলাল মজুমদার। সে যে কবিতাটি ছিল তখন একরকম করে আমার সেই সময়কার জীবনযাপনের সঙ্গে মিলে গিয়েছিল কবিতাটা। যেখানে থাকতাম সেখানে অনেক বড় বাগান, পুকুর, বাড়ি ছিল। তো রাত্রে যখন অন্ধকার ঘনিয়ে আসতো, ভয়ে একেবারে জড়সড় হয়ে বাড়ির ভেতর বসে থাকা, আর জ্যোৎস্না রাতে সেই বন, বাগান, জঙ্গল, তার উপরে জ্যোৎস্নার আলো পড়লে কিরকম একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হতো। এই কবিতাটার সঙ্গে সেই পরিবেশ, সেই শৈশব মিলেমিশে আছে। এখন আমি প্রায় প্রত্যেক আসরেই এটা শোনাই, আজকে আরেকবার শোনাই। কবিতার নাম হচ্ছে ঘুম তাড়ানি, মোহিতলাল মজুমদার। ফুটফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছনায়, বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম। চাও কেন পিটি পিটি চলে এসো লক্ষ্মীটি, চাঁদ চায় মিটি মিটি বনভূমি নিঝুম। ফাল্গুনে বনে বনে পরিরাজে ফুল বনে, চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম। জানলায় মুখ রেখে দেখি সাদা জ্যোৎস্না, পাতাগুলো হলো কি রূপালিতে রোজ নাই। ওগো শোনো কান পেতে মোরা আছি গানে মেতে, ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন ঝিকিমিকি পল্টন আমাদের রোশনাই। ঘোর ঘোর এই আলো আবছায়া বাসি ভালো, ঘুরে উড়ে গান গাই খুশ দিল হুঁশ নাই। চুপি চুপি ভয়ে ভয়ে জ্যোৎস্নার আবছায়, যেই গেল হেঁট হয়ে জুতো মোজা দিতে পায়, নিভে গেল রোশনাই। পরিদেরও খোঁজ নাই, কই গান কই সুর, শোনা যায় ফুরফুর বাতাসের ঝুরঝুর। বাইরেটা ফ্যাকাশে, ডানায় শিশির মাখি, এতক্ষণ শামা পাখি করছিল ডাকাডাকি। ভোর হয় আকাশে।
এ সবই পুরনো কবিদের লেখা থেকে শোনাচ্ছিলাম। কি মিষ্টি সব ছন্দে লেখা কবিতা। অনেকে বলেন যে এখনকার কবিরা নাকি ছন্দে লেখেন না, অথচ এখনো প্রায় 70% কবিতাই ছন্দে লেখা হয়। যারা বলেন ছন্দে লেখে না, তারা কিন্তু ওই ছন্দে লেখা কবিতাগুলো পড়েই বলেন যে ছন্দে লেখে না। তো আমি একটা একালের কবির শোনাই। সেটা উনি ছোটদের জন্য লিখেছেন বলেই আমার মনে হয়, যদি এর মধ্যে বড়দের ব্যাপার স্যাপার অনেক আছে, আর ছন্দ তো আছেই। শ্রীজাতর এমনি বই। এই আমার এমনি বই, 4 কালার 2 মলাট। এই আমার এমনি এক ফালতু বই, বিচ্ছিরি কিন্তু তাও তার ভেতর চোখ ফেলি সাবধানে। অক্ষরে একটু পিস একটু হাত ফসকালেই জঙ্গলের অন্ধকার, ঘাস পাথর, রাস্তা নেই, আবছা দূর লণ্ঠনে, আশ্রয়ের কাঠবাড়ি, দরজা লক। টান দিলেই এক শহর জমজমাট, জ্যান্ত ভিড়, জোর বাজার, দরদামের হল্লা বল, দিলদারাজ হাড়কে পন, খোশ মেজাজ এক শহর। ফুট কড়াই, কাঁচ ফোড়ন, বাচ্চানের অগ্নিপথ, দিন দুপুর, জোর গলায় 3 কাদাস ব্যালকানি, চোর পুলিশ, ঝাঁক বুলেট, কম বয়স, প্রেম পালায়, বৃষ্টি জোর, FBI, কপ্টারের তল্লাশি, কপ্টারের তল্লাশি। ঈর্ষাফুল কামড়ে খায় আস্তিনের বাস্তুসা। এইসবের বেশ দূরেই তৈরি হয় এক বাতাস, ডাক পাঠায়, ঝঞ্ঝা ডাক, ঘোর লাগায়, ঘূর্ণি ঘোর। সেই হাওয়ার পাগলা ঝড় তুলকালাম করছে সব। সেই হাওয়ার এক ঝড়ে উড়ছে সব ঘর বাড়ি, উড়ছে তাস, তুবড়ি আর রং বেরং গ্যাস বেলুন, 10 রকম প্লাস্টিকের সূর্য আর চাঁদ তারা, শ্যাম্পেন আর ছাট কাগজ। এই বিশাল কার্নিভ্যাল আজ তোদের জন্য, আয় বাচ্চা লোক হাততালি। এই আমার এমনি সব যাচ্ছে তাই। ধরতে ম্যানরিকের ডায়েরি শেষ, ভাবছি আর লিখব না। রইল এই 2 মলা, আশ্রয়ের কাঠবাড়ি। এই আমার এমনি বই, যার ভেতর বন্দি আজ নীল গ্রহের শেষ ম্যাজিক। এতক্ষণ সব ছেলে মানুষের আবৃত্তি হলো, একটু বুড়ো মানুষের 2-1টা শোনাই। এবারেও যে কবিতাটির আবৃত্তি শোনাবো সেটি পুরনো কবির থেকেই নেওয়া, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এর কবিতা আমরা আবৃত্তির আসরে খুব কমই শুনতে পাই। আমাদের পুরনো একান্নবর্তী পরিবারে যারা বয়স্ক মহিলা থাকতেন, অনেক বেশি বয়স হয়ে যেত, তারা সব কাশিবাসী হতেন। কেননা সংসারে তাদের কদর অনেক কমে যেত। কিছুদিন আগেও আপনারা খবরের কাগজে পড়েছেন হয়তো যে এখন কাশিতে যেসব বিধবারা থাকেন তারা কতটা দুর্দশার মধ্যে আছেন। তখন নাকি তারা কাশিতে ভালোই থাকতেন, তাই সবাই সংসারে অরুচি হলে কাশিবাসী হওয়ার চেষ্টা করতেন। এই কবিতাটি তেমনই এক মহিলাকে নিয়ে লেখা, বয়স্কা মহিলা, যিনি হয়তো সংসারের টানটা কাটাতে পারছিলেন না, ফলে দুঃখ পাচ্ছিলেন। অনেকটা সান্ত্বনার মতো করে লেখা, ভারী ভারী মিষ্টি একটা মাত্রাবৃত্তি। কবিতার নাম হচ্ছে চোখের জল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ও চোখে মানাবে না চোখের জল, কাঁদিয়া অপমান করোনা বেদনার। নাই সে নীল নভে বসে খে কালো মেঘ, নাই তো দুরু দুরু আষাঢ় উদ্বেগ। কোথা সে শাওনিয়া বাতাস পুরবিয়া,
কোথা বা বিজুলির ঝলক ছলনা, ও চোখে আনিও না চোখের জল আর। যে যুথি ঝরি পড়ি হারালো পরিমল, তারে কি সাজে আর শিশির ঢল ঢল। নিদাঘ নিপীড়নে যে বুক সমতল, সে থাকে দুলে দুলে কমল কলহার। ও বুকে ফেলিও না চোখের জল আর। ও মুখে হাসি তাও হবে যে উপহাস, ধুতুরা পারে কে গো ফিরাতে মধুমাস। নাই সে ধূপ ছায়া, নাই সে মেঘ মায়া, নাই সে গৌরব হাসি কি কান্নার। উষর ও কপলে বিফল জলধার। এখন বসো আসি আসনে উদাসীন, ঘুরায়ে চলো জপে দিনের পর দিন। শুনো না কারা হাসে কাঁদে ও ভালোবাসে, এখন করো শুধু জপের মালা সার। সম্মুখে বহি যাক গঙ্গা খরধার। ফেলো না গো বিফল আঁখি জল, করো না অপমান গোপন বেদনা। পরের কবিতাটি একালেরই কবি প্রবীণ কবি সম্প্রতি প্রয়াত হলেন, তার লেখা মনীন্দ্র গুপ্ত। কবিতাটার নাম মাটির দেবতা মূর্তি। এখন কবিতায় এমন অনেক সময় হয় যে বিষয় নিয়ে বলা হচ্ছে তার ভেতর দিয়ে হয়তো অন্য কিছুর ইঙ্গিত করা হচ্ছে। এটিও আমার একটি সেরকম কবিতা বলে মনে হয়েছে, কিন্তু সেই ইঙ্গিতটা আমার আবৃত্তির মধ্যে দিয়ে আমি কতটা ফোটাতে পারবো আমি জানি না। সেটা আপনাদের কাছে যদি সেরকম অনুভব কিছু পৌঁছয় তাহলে আমার প্রয়াস সার্থক মানব। কবিতার নাম মাটির দেবতা মূর্তি, মনীন্দ্র গুপ্ত। বৎসরের পূজা শেষে রেখে গেছে তাকে ওরা গাছের তলায়। সে একাকী অধীশ্বর, আলো করে আছে এই জনহীন বন। উজ্জ্বল দেবতা চক্ষু, বান্ধুলি ফুলের স্ফুরাধর, তীক্ষ্ণ নাক, পেলব চিবুক। চকিত পথিক দেখে শান্ত বনে হঠাৎ চমকানো আবির্ভাব। ক্রমে তার মনে হয় পরিত্যক্ত। গ্রাম প্রবীণেরা সে যে রেখে গেছে খবরও নেয় না। বালকেরা ভুলে গেছে, শুধু শীত বায়ু কিংবা ঘন রৌদ্র মাঝে মাঝে ডালপালায় যেতে যেতে ইচ্ছে হলে আসে। ক্রমে তার আভা ঝরে, গাছতলায় ধুলো মাখা বালকের মতো লাগে। পাতা ঝরে, শিশির টোপায়, শীত যায়। গ্রীষ্ম গিয়ে বর্ষা এলে ধারাবর্ষণের মধ্যে একা নিরাশ্রয় ভেজে। খসে অলঙ্কারের সূক্ষ্মতা, নাকের তীক্ষ্ণতা, পেলব চিবুক, আঙুলের বরাভয় তাও যায়। আকৃতিবিহীন কাঁধে স্নিগ্ধ হাত রাখে পরিণাম। ক্রমশ মাটির কোলে শুয়ে পড়ে একতাল মাটি। আমি জানি না ইঙ্গিতটুকু পৌঁছলো কিনা। প্রেমের কবিতা একদম শোনানো হলো না। আমি শেষে দুটি প্রেমের কবিতা শুনিয়ে শেষ করব। প্রেমের আমাদের একটা ছক আছে, আপনারা সবাই জানেন।
এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেই ছকটা, সেটা এরকম: আলাপ পরিচয়, মেলামেশা, তারপরে বিয়ের কথা হবে, বিয়ে, ঘর সংসার, ছেলেপুলে, এই হচ্ছে আমাদের প্রেমের ছক। কিন্তু হাজার হাজার এমন প্রেম আছে যা এই ছকের মধ্যে আঁটে না। শিল্পে, সাহিত্যে, কবিতায় তো আছেই, বাস্তবেও আছে। আজকে যে দুটি প্রেমের কবিতা শোনাবো সেগুলো দুটোই এই ছকের কিছুটা বাইরে। প্রথম কবিতাটির নাম দিয়েছেন কবি একটি প্রেমের কবিতা। কবির নাম অর্ণব পণ্ডা। নহবতের নিচির তলায় ছোট্ট ঘরে মায়ের সংসার, ওই ঘরেই তার শোয়া বসা বিশ্বভ্রমণ। নিচু দরজা, প্রথম প্রথম যেতে আসতে ঠুকে যেত মাথা, কেটে যেত কপাল, পরে অভ্যেস হয়ে যায়। ভোর না হতেই শৌচ স্নানাদি সেরে নিতেন মা, টের পেত না কেউ। মন্দিরেরই কর্মচারী জানতে পারেনি যে মাও তাদের সঙ্গে আছেন। ঠাকুর কেবল পেটের রোগে ভোগেন। কালীবাড়ির রান্নাটি তার সহ্য হতো না। নরম করে ভাত রাঁধতেন মা। মাথার ওপর ঝুলত কালো হাঁড়ি, হাঁড়ির ভেতর জিওনো কই মাগুর। সারাটা রাত জলের কলকল, ঘুম আসে না মার। জিভের ওপর বীজ মন্ত্র ধরা, যেটি ঠাকুর লিখে দিয়েছিলেন। লক্ষ হাজার জপতে জপতে লয় হয়ে যায় দেহ। বলেন, হাত কোথায় রে, পা কই রে? পরেই আবার প্রকৃতস্থ। সকালবেলায় নিজের হাতে মালা গেঁথে পাঠিয়ে দিতেন তিনি। তাতেই খুশি ভবতারিণী। ঝলমলিয়ে উঠত মন্দির রৌদ্রের রূপে। নহবতের নিচের তলার ছোট্ট ঘর থেকে খানিক দূরে এ মন্দিরে ঠাকুর সারাদিন ভক্ত সমাগমে। গলায় তীব্র অসুখ, তবু নাচে গানে ভক্তিভাবে বিভোর হয়ে থাকে। বেড়ার ফাঁকের ভেতর দিয়ে কাজের অবসরে এসব দেখে মাঝে মাঝে অশ্রু মোছেন মা। এর পরের কবিতাটি যে সময় প্রথম আমাদের গোচরে আসে, তখন এই কবিতা ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া সম্ভব ছিল না। যে সময় এই কবিতা লেখা তাকে আমরা নকশাল আন্দোলনের সময় বলে থাকি। আমরা এই কবিতাটি প্রথম শুনি আমাদের এক বন্ধুর গলায়। তার সঙ্গে এদের একটু যোগাযোগ ছিল, কিন্তু সে কবিতাটি কাউকে তখন সে দিতে চায়নি, কারণ ছাপার অক্ষরে এই কবিতা কারো কাছে আবিষ্কৃত হলে তখন তার বিপদ ছিল। পরে অবশ্য এসব যখন মিটে টিটে গেল, তারপরে এই কবির বইও বেরিয়েছে, সৃজন সেন। তার সেই কবিতাটি, যেটা আমরা অনেক দিন আগে আমাদের খুব তরুণ বয়সে শুনেছিলাম, শুনে খুব আপ্লুত হয়েছিলাম, সেটি এখন আপনাদের শোনাবো। কবিতার নাম প্রিয়তমাসু, কবির নাম সৃজন সেন। এই কবিতাটি আসলে একটি চিঠি, সেই কারণে যেভাবে আবৃত্তি করা হয় আমি সেভাবে না করে চিঠি পড়ার মতো করে এটা শোনাচ্ছি আপনাদের। যৌবনের প্রথম ফাল্গুনে আমি তোমাকে ভালো আশা দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম। আর বাতাসের কানে কানে প্রতিদিন বলেছিলাম, ধান ক্ষেতের আল ধরে চিরকাল আমরা হাত ধরাধরি করে হাঁটব। প্রভাতের রূপালী শিশির আমরা দু পায়ে দলেছি।
ধান গাছের মাথা নাড়া বাতাসকে আমরা বলেছি আমাদের ভালোবাসা। তুমি বলেছ ধানের পাতারা চিরকাল সবুজ। আমি বলেছি ধান শীষেরা চিরকাল সোনালী। আমরা বলেছি আমাদের ভালোবাসা চিরকাল প্রভাতের মতো উজ্জ্বল। তারপর একদিন চমকিত হয়ে দেখলাম ধান ক্ষেতের বুকে দাউ দাউ দাবানল, আমাদের চলার আলে আলে লাল রক্তের ছড়াছড়ি। তুমি দেখলে ধান পাতারা লাল, আমি দেখলাম ধান শীষেরা লাল। আমরা দেখলাম কৃষকের দাউ দাউ আগুন কলিজা। আমার শিরায় শিরায় প্রচণ্ড ক্রোধের টকবগানি। তোমার সাথে সাথে পায়ে পায়ে পা ফেলতে গিয়ে দেখলাম সবুজ ঘাসেরা সব প্রচণ্ড বিদ্রোহ। ধান গাছের মাথা নাড়া বাতাস আমাকে 7 কিষানের রক্তাক্ত হৃৎপিণ্ডের কাছে পৌঁছে দিল। আমার মনে হলো স্মৃতি মিথ্যে, প্রীতি মিথ্যে, ভালোবাসা মিথ্যে, সত্য শুধু কিষানের হৃৎপিণ্ডে জ্বলন্ত বিক্ষোভে। তুমি আমাকে চোখের জলের ছায়া দেখালে, তুমি আমাকে পলাতক রূপে চিহ্নিত করলে। আমি দেখলাম তোমার আর তরাই মায়ের চোখে একই ভালোবাসা। তাই তোমার ঘৃণাও আমার ভালোবাসা, তোমার অভিশাপও আমার ভালোবাসা। আর ভালোবাসা অহল্যা মাটির বুকে কিষানের ঘুম ভাঙার অন্তিম সংগ্রাম। তাই আজ তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের বেড়ায় মাধবীলতা ঝুলুক, আমরা আনন্দিত হব। তাই আজ তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের আঙিনায় সাদা আলপনায় লক্ষ্মীর পদচিহ্ন পড়ুক, আমরা উৎসাহিত হব। তারপর যদি কোনোদিন শোনো আমাদের রাইফেলের নিষ্ঠুর উল্লাস শত্রুর বুকের রক্তে পবিত্র হয়েছে, তবে সবাইকে ডেকে বলো তোমরা আমাদের চিনতে। আর যদি শোনো শত্রুর উদ্ধত বেয়নেটের সামনে দাঁড়িয়ে আত্মসমর্পণ না করার অপরাধে একটি সীসার গোলক এক ঝলক রক্ত ঢেলে কাউকে বিদ্ধ করেছে, তবে মনে মনে বলো একদিন তাকে তুমি ভালোবেসেছিলে। আমরা আপ্লুত হলাম। উৎপল কুণ্ডুকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। শুনতে চাইছে এখন তো সময় আছে, অনেকটা সময় আছে, আর একটা অনেকটা সময় আছে। প্লিজ আজ আর হবে না, মানে একটা নাগরদোলা। হ্যাঁ, এটা তো একটু সব জায়গাতে একবার করে করতে হয়, তাহলে একবারে। আচ্ছা, আমি নাগরদোলা করছি, নাগরদোলা করে শেষ করছি, আর হবে না। নাগরদোলা রত্নেশ্বর হাজরার কবিতা। এটা এখন প্রায় সরাসরি না করে আর নামতে পারি না, কিন্তু এই কবিতা প্রায় আজ 25-30 বছর হবে একটানা করে আসছি। খুব আশ্বাসের বিষয় যে কবি নিজে এটি শুনতে ভালোবাসেন আমার গলায়। এটা খুব কম ঘটে। কবিরা বলেন যে আমাদের কবিতাগুলোকে সব নষ্ট করে দেয় আবৃত্তি শিল্পীরা নাটক টাটক করে এইসব, কিন্তু কবি যে নিজে এটা ভালোবাসেন, এটা একটা বিরল পাওয়া আমার।
এটি আমি একে একটা প্রেমের কবিতা হিসেবে দেখি। আমাদের যে প্রেমাস্পদ সে সারা জীবন কাছে আসে আর দূরে যায়, এই কাছে আসার দূরে যাওয়াটা একটা নাগরদোলার ছবির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়। শোনাই। দেখতে পেলেই ঘুরে বলবো, নেই তো তুমি এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই, তুমি এখন নাগরদোলায়। এখন তোমার বাঁ দিকের হাত, ডান দিকের পা, বাঁ দিকের চোখ, ডান দিকের কান, উঠছে নামছে হৃদয় হৃদয়। এখন তোমার ছায়া উঠছে, ছায়া নামছে, ছায়া উঠবে, ছায়া নামবে, নামতে নামতে উঠে গিয়েই বলে উঠবে, এই যে আমি, এই যে আমি, এই যে আমি। ওখানে নেই, ওখানে নেই, ওখানে না, এখান থেকে, ওখান থেকে, সেখান থেকে, তখন কেবল শব্দ, কেবল এই যে আমি, এই যে আমি, এই যে আমি। শব্দ কেবল ওই যে তুমি, ওই যে তুমি, ওই যে তুমি। দেখতে পেলেই ছায়া, কেবল ছায়া টায়া, শব্দ টব্দ, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। শব্দ কেবল, শব্দ কেবল, শব্দ কেবল। তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়?